যে দিমাগি নক্সালের যে রেসপন্সে যে টুইটার হ্যান্ডেলে যে মতামত এসেছে, অ্যাপারেন্টলি 75% হ্যাজ গন এগেনস্ট প্রাইম মিনিস্টার মোদি। সুতরাং ভেরি সেন্সিটিভ টাইমস। আজকে বিজেপিকেও যদি নিজের ঘর গোছাতে হয়, এটা হলো ওই কী বলে রচনা ব্যানার্জিকে বিজেপিতে নেওয়ার মতো আর কি। মানে দিস ইজ অলমোস্ট একটা সেম সাইড গোলের মধ্যে। ইট ওয়াজ নট। যে সমাজের 60% মানুষের বয়স এখন 30-35 বছর বয়সের কম, সেই সমাজের সামনে আমি যদি 65 বছরের বয়সী মাথায় তেলক্কটা সেই উত্তর গাঙ্গেয় সভ্যতার একটা মানসিকতা তাকে গলায় একেবারে সেই রাইলস টিউব দিয়ে ফিড করাতে চাই, সেই রাইলস টিউব ফিডিংটা খুব একটা সাকসেসফুল হবে না। আগস্ট মাসেলেই সেই গানটা মাথার মধ্যে ঘুরতে থাকে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। আগস্ট যেন স্বাধীনতার একটা অন্য উচ্চারণ আমাদের সামনে রাখে। আর বারবার স্বাধীনতা, যুক্তি, তর্ক, ডিবেট সমস্ত মিলিয়ে কুণাল সরকার যেন এক অনবদ্য যাতায়াতের গল্প। ফলে আজকেও অনবদ্য কুণাল সরকারের সঙ্গে, ডক্টর কুণাল সরকারের সঙ্গে কথা মুখের এক আলাপন। আপনাকে স্বাগতম। নমস্কার। প্রথম যে কথাটা বলি যে যাদবপুর এখন একটা ব্যাটেল গ্রাউন্ড হয়ে গেছে। যেভাবে নন্দলাল বসুর মূর্তিটাকে ভেঙে দেওয়া হলো, মানে যাদবপুরের লোগোটাকে ভেঙে দেওয়া হলো, সেখানেও কিন্তু পদ্ম ফুল ছিল, 3টে প্রদীপ ছিল। এই সম্পূর্ণ ব্যাপারটা কি একটা লুম্পেনাইজেশন অফ এডুকেশন? দেখো, এটাকে আমি বলবো মানে এটা হচ্ছে যে কমব্যাট ফর পজেশন। হ্যাঁ, আমরা সব কিছুই তো নিজেরা পজেস করতে চাই, সব কিছুকেই আমরা নিজেদের আইদার আর্থিক বা তাত্ত্বিক মালিকানার মধ্যে আনতে চাই। এখন পৃথিবীর মধ্যে কিছু কিছু জায়গা আছে, বিশেষত কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে যাদবপুর একটি শিক্ষা প্রতিষ্ঠান, জেএনইউ হয়তো আর একটা, প্রেসিডেন্সি হয়তো আর একটা। আবার আন্তর্জাতিক ক্ষেত্রে তুমি দেখবে যে অনেক নামকরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আছে। হার্ভার্ড ইউনিভার্সিটি একটা, প্রিন্সটন একটা, কলম্বিয়ার একটা ইউনিভার্সিটি, অক্সফোর্ড আছে, কেমব্রিজ আছে, যাদের মধ্যে কিনা তাদের নিজস্ব একটা হয়তো সমাজতান্ত্রিক বামপন্থী বাম ঘেঁষা চিন্তাভাবনা আজকে যুবক যুবতীদের মধ্যে, যারা ছাত্রছাত্রী তাদের মধ্যে থাকে। তো এটা হয়তো একটা ওভার সিম্পলিফিকেশন, কারণ যাদবপুরের মধ্যে কেবল যে ছাত্রছাত্রীদের একটা পলিটিক্যাল ইনক্লিনেশন তা নয়, তাদের ওই অঞ্চলের বা যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে যে অভ্যন্তরীণ পরিবেশ, সেই পরিবেশের মধ্যেও লাইফ ইজ নট দ্যাট সিম্পল। তাদের পরিবেশের মধ্যেও এমন কিছু সেকেন্ডারি অ্যাডমিনিস্ট্রেশন করা হয় যাতে স্টুডেন্ট পলিটিক্সটা ওখানে বরাবরই একটা বাম শাসিত কেন্দ্রিক অবস্থায় থাকে। এখন আমরাও মেডিকেল কলেজে যখন 5-5.5 বছর পড়াশুনো করেছি তার আন্ডারে, আমাদের সময়ও তো মেডিকেল কলেজে সেই সময় একটা অতি বাম কেন্দ্রিক একটা ছিল, এবং সেই 5 বছর তারও কোনো নড়চড় হতো না। পরবর্তীকালে ওদেরও পট পরিবর্তন হয়েছিল। তাহলে অনেক অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, তাদের এই পরশ্রী কাতরতাটা কিছুটা তৃণমূলের মধ্যেও ছিল, যে কেন তারা যাদবপুরে ঢুকতে পারছে না। বর্তমানে সেই পরশ্রী কাতরতাটা বিজেপির মধ্যেও আছে, কেন তারা ঢুকতে পারছে না। আর বিজেপির হাজারোটা ভালো জিনিস থাকলেও বিজেপিকে কিন্তু এখন বর্তমানে একটু ধৈর্য ধরতে শিখতে হবে। বিজেপির একটা ডিপ আত্মবিশ্লেষণ প্রয়োজন, কারণ বিজেপি আজকে যে ধ্বনি, যে মন্ত্র, বিজেপি যে ধ্বজা বা পতাকাটা নিয়ে আজকে সমাজের মধ্যে তারা মনে করছে যে তারা একটা ইউনিভার্সাল অ্যাপিল করছে। যন্তর মন্তর, ঝাড়খণ্ড, বহু আন্দোলন অন্তত দেখিয়ে দিচ্ছে যে বিজেপি তাদের অ্যাপিলটাকে যতটা ইউনিভার্সাল বলে মনে করে, তাদের অ্যাপিলটা অতটা ইউনিভার্সাল নয়। সুতরাং আমার মনে হয় যে ন্যাশনালিজমের মধ্যে কোনো বিরোধ নেই, তোমার নিজের ধর্মের প্রতি তোমার একটা বিশ্বাস থাকার মধ্যেও কোনো বিরোধ নেই, কিন্তু সমসাময়িক সমাজে, যে সমাজের 60% মানুষের বয়স এখন 30-35 বছর বয়সের কম,
সেই সমাজের সামনে আমি যদি 65 বছরের বয়সী মাথায় তেলক্কটা সেই উত্তর গাঙ্গেয় সভ্যতার একটা মানসিকতা তাকে গলায় একেবারে সেই রাইলস টিউব দিয়ে ফিড করাতে চাই, সেই রাইলস টিউব ফিডিংটা খুব একটা সাকসেসফুল হবে না। সুতরাং বিজেপি বা আমাদের রাইট উইং হিন্দু ন্যাশনালিজম ইজ পাসিং থ্রু আ পয়েন্ট অফ কি বলবো, একটা সামাজিক বিবর্তনের মধ্যে দিক দিয়ে তারা যাচ্ছেন, এবং তাদের মধ্যে তাদের ঠিক আছে, তাদের অনেক দুর্বলতা আছে, স্বাধীনতা সংগ্রাম তাদের একটা দুর্বলতা, পার্টিসিপেট করেনি, এটা অনেকটাই সত্যি, পুরোটা নয়। আবার সেকেন্ডলি যেমন ধরো এই যে বন্দে মাতরম নিয়ে অমিত শাহ একটা এড়ে তর্ক করছেন, এই তর্কটা সম্পূর্ণ এড়ে তর্ক, এবং অমিত শাহ নিজেরও একটু ভাবা উচিত যে অমিত শাহ হয়তো রাহুল গান্ধী তাদের যথেষ্ট হেনস্থা করেছেন লাস্ট পার্লামেন্ট সেশনে, কিন্তু তা বলে আজকালকার মানে বৃহত্তর ছেলেমেয়ের এখন ফোকাসটা কি হয়েছে, ইট ইজ বিজেপি ভার্সেস সিজেপি। এই বিজেপি ভার্সেস সিজেপির যে একটা দ্বৈরথ চলছে, এই দ্বৈরথের মধ্যে তাদের এই রকমের এই ফ্যাকাশে কথাগুলো না বলাই ভালো আর কি। খুব ইন্টারেস্টিং জায়গায় এলাম, এখানে আমি অবশ্যই যাব বিজেপি ভার্সেস সিজেপির জায়গায়, কিন্তু তার আগেও আরেকটা জায়গা ভয়ঙ্করভাবে আমাদের টানে, যে দ্বৈরথ ছাত্রদের মধ্যে হতে পারে, মারপিটও ছাত্রদের মধ্যে হতে পারে, কিন্তু এই ধরনের একটা ন্যারেটিভ, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, আজাদি, এই স্লোগানটা তো কোনোদিন যাদবপুরে কেউ দিয়েছে বলে আমি জানি না, এবং তার সঙ্গে সঙ্গে আজাদি স্লোগানটা নিয়ে এদের এত অসুবিধা হয় কেন? আজাদি মানে কি? আমি দারিদ্র থেকে মুক্তি চাইতে পারি না, আমি মানে কি বলবো, অশিক্ষা থেকে মুক্তি চাইতে পারি না? তাহলে সম্পূর্ণ ন্যারেটিভটাকে আপনার কী মনে হয়, এটা হাস্যকর না একটা? দেখো, যে কোনো ন্যারেটিভকে একটা লেবুকে যত ঘষবে সেটা তেতো হতে শুরু করবে। সুতরাং আমরাও ঘরপোড়া গরু, আমরাও যেন নিজেদের একটা কি বলবো সাবালক নাবালকের মতো কথাবার্তা বলে ভুল হবে। আমরা যেরকম বামপন্থার একটা ম্যালিগন্যান্ট ক্যান্সারাস যে টক্সিক এফেক্ট, সেটা বাঙালির চেয়ে তো আর বেশি কেউ এটাকে সাফার করেনি। মানে এই টক্সিক বামপন্থা সোভিয়েত রাশিয়াকেও সাফার করতে হয়নি, চায়নাকেও করতে হয়নি, যতটা কলকাতাকে করতে হয়েছে, যতটা পশ্চিমবঙ্গকে করতে হয়েছে। ডিফারেন্সটা করেন সোভিয়েত রাশিয়ার থেকে এখানকার বামপন্থাকে আপনি কীভাবে টক্সিটি? সোভিয়েত রাশিয়া হ্যাড অ্যান opportunity to correct the extremes of Stalinism, কারণ সোভিয়েত রাশিয়াতে পরবর্তীকালে গর্বাচভ বলে একটা লোক এসেছিল। সোভিয়েত রাশিয়া পরবর্তীকালে তারা চুলোয় যাক লেনিনিজম বলে তারা আমাদের বরিস ইয়েলস্টিনের অলিগার্কিক ইকোনমিকে মেনে নিয়েছিল। বাইরে একটা পর্দা খাটিয়ে রাখতো কমিউনিজম, লেনিন মার্কস বলে। ওটা যেমন একাডেমি অফ ফাইন আর্টসে নাটক হয়, ওটা সেরকম একটা নাটকের স্টেজ ছিল। যেমন চায়না এখন নাটক করছে, এখন যে উদ্ভ্রান্ত মনে করে যে চায়না কমিউনিস্ট, তার থেকে তো বেশি বিভ্রান্ত পৃথিবীতে নেই। সুতরাং এগুলো হচ্ছে নাটকের কিছু স্টেজ মতো। কোনো গণতন্ত্র আনেনি, এলএসএনের রিজিমে সবচেয়ে বেশি রিগিং হয়, এবং গর্বাচভের সময় থেকেই রাশিয়া এস্টাবলিশ দি অলিগার্কিক ইকোনমি। অলিগার্কিক ইকোনমি মানে কি? জমিদারের ইকোনমি, ফিউডাল ইকোনমি। এখন তাদের মধ্যে গণতন্ত্রের পিছু টান ছিল না, তাদের কোনো পার্লামেন্ট ইলেকশনের পিছু টান ছিল না। আজকে চায়না কেন পারে, আমরা কেন পারি না? কারণ চায়নাকে লি জিনপিংকে ভোটে দাঁড়াতে হয় না, তাকে হাত তুললে লোককে 100টার মধ্যে 51টা লোক না বললে লি জিনপিং করতে পারবে না, সেটা কথা নয়। সো উই হ্যাভ দ্য ব্যাকলগ অফ ডেমোক্রেসি উইচ ক্যান বি আ ব্যাড থিং, ক্যান বি আ গুড থিং। তাহলে এখন আমাদেরও জিনিসটা যেটা বুঝতে হবে সেটা হলো যে বিজেপি যদি এখন প্রতিটা কথায় বলতে শুরু করে যে কোনো আজাদি, যে কোনো স্লোগান, যে কোনো প্রোটেস্ট মানেই ভারত টুকরে টুকরে হচ্ছে, সেটাও একটা চরম অসত্য। অ্যাট দ্য সেম টাইম আজকে যারা এক্সট্রিম লেনিনিজম করেছে একসময় এবং পশ্চিমবঙ্গের শিক্ষা, পশ্চিমবঙ্গের অর্থনীতিকে নৈরাজ্যে পরিণত করেছিল, তারাও যদি বলে যে তারা সেই সময় দেশের স্বার্থবিরোধী কাজ করেনি, সেটাও সম্পূর্ণ অসত্য। আজকে যাদবপুর ইউনিভার্সিটির বহু পোড় খাওয়া নেতারা বস্টনে বসে বসে ম্যাকডোনাল্ডসে বার্গার খাচ্ছে। হ্যাঁ, আমি মানে অন্তত 25 জনের নাম দিয়ে দেবো যারা বিপ্লব করে বহু লোকের মাথাটা মাছের মুড়োর মতো চিবিয়ে খেয়েছে ছোলার ডাল দিয়ে।
দিয়ে তারা এখন এক একজন ক্যাপিটালিজমের গিয়ে কোলে বসে বসে তারা ম্যাকডোনাল্ডসের বার্গার খাচ্ছেন। সুতরাং ওই সব কথাগুলো বলে লাভ নেই। সো উভয় পক্ষের মধ্যে একটা ব্যালেন্স আসতে হবে। We have seen the nastiest form of Marxist Leninism. সেটা এখন 80% মার্কসিজম না 20% লেনিনিজম না 80% উই হ্যাভ। মার্ক্সের থেকে বড় গণতন্ত্রের কথা তো কেউ বলেনি, বা লেনিনেরও তো বিরাট অবদান রয়েছে। মার্ক্সের ইকোনমিক থিওরিগুলো খারাপ ছিল না, কিন্তু পলিটিক্যাল থিওরিগুলো কাজে লাগেনি। মার্ক্স অনেক কটা ইকোনমিক সাইকেলের কথা বলেছেন যেগুলো, মার্ক্স ওয়াজ এ প্রোফাউন্ড ফিলসফার। সেই ফিলসফারকে যখন আমরা রাতারাতি পলিটিশিয়ান করে দেওয়ার চেষ্টা করি, দ্যাট ওয়াজ নট ভেরি সাকসেসফুল। এবং মার্ক্সকেও তো মনে রাখতে হবে যে মার্ক্সের কাজকর্ম হয়েছিল একটা অত্যন্ত ক্যাপিটালিস্ট এনভায়রনমেন্টের মধ্যে। এঙ্গেলসের বাবা, যিনি ম্যানচেস্টারে মিলে লোক খাটাতেন, সেই মিল থেকে রোজগার হতো, সেই মিলের রোজগারে মার্ক্স আর এঙ্গেলস বসে বসে থিওরি কপচাতেন। এবং মার্ক্সের মৃত্যুর পরে তাকে কবরও দিতে হয়েছিল ইংল্যান্ডে। কোনো কমিউনিস্ট কান্ট্রি, কোনো সোশ্যালিস্ট দেশ, নোবডি হ্যাড স্পেস টু, আরে অনেক এসেছিল তখন, নোবডি হ্যাড ইভেন স্পেস টু বেরি কার্ল মার্ক্স। তো বাট হি রিমেন্স এ গ্রেট ম্যান, হি রিমেন্স এ গ্রেট ফিলসফার। নিৎসে রিমেন্স এ গ্রেট ফিলসফার। হ্যাঁ, এবং হিটলার, ঠিক আছে, হিটলার কথায় কথায় নিৎসেকে মিসইন্টারপ্রেট করতো। সে এখনও তো আমরা দিনে 6 বার করে বিবেকানন্দকে মিসইন্টারপ্রেট করি। দ্যাট ইজ আওয়ার ব্যাড লাক, নট বিবেকানন্দস ব্যাড লাক। তো এই কথাগুলো বুঝতে হবে। সুতরাং যাদবপুরের পরিপ্রেক্ষিতে আজকে এবিভিপি বা বিজেপি যদি পান থেকে চুন খসলেই লম্ফঝম্প করতে শুরু করেন যে সব কিছুই টুকরে টুকরে হচ্ছে, সেটাও ভুল। আর অ্যাট দ্য সেম টাইম আমাদেরও বুঝতে হবে যে ছাত্র আন্দোলন তার ভাইস চ্যান্সেলরকে কলেজের ক্যাম্পাসে খুন করতে পারে, সেটাও খুব একটা বিনাইন ছাত্র আন্দোলন নয়। সুতরাং তারাও যদি এখন মনে করেন তারা এক একজন মানে রিফাইন্ড ভার্সন অফ সূর্য সেন, দ্যাট ইজ রং, ভেরি রং। তারা সেই লেনিনিজম, সেই মার্কসিজম অন্তত কিছু না হোক 1 শতকের জন্য পশ্চিমবঙ্গের সিটধারাটা ভেঙে দিয়ে গেছে। খুব ইন্টারেস্টিং জায়গায় গেলাম, এটা নিয়ে আমরা পরবর্তীতে নিশ্চয়ই আলোচনা করব। খুব ইন্টারেস্টিং একটা আলোচনা, এবং সিডিসিকেও যদি আমরা বলবো এটার উপর একটা যদি তারা ডিবেট করেন খুব ভালো হয়। কিন্তু এখন অন্য একটা জায়গায় যাব, সেটা হচ্ছে খুব ভয়ঙ্কর, মানে যে জায়গাটা খুব ইন্টারেস্টিং, সিজেপি বনাম বিজেপি, এই জায়গাটাকে আপনি কীভাবে দেখছেন? এবং সিজেপির কি অর্থনৈতিক প্রশ্নে নতুন কোনো দিশা রয়েছে? দেখো, সিজেপি আমার ধারণা আলটিমেটলি একটা পলিটিক্যাল আউটফিট হিসেবে তারা আত্মপ্রকাশ করবে। হয়তো আমি ভুল, কিন্তু সিজেপিকে দেখলে আমার মনে হয় তারা আজকে প্রথমত সেই 25 থেকে 35 বছর ছেলেমেয়েদের মধ্যে যে একটা আশঙ্কা, যে একটা দুশ্চিন্তা, যে একটা দুর্ভাবনা, এবং তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যে একটা অফুরন্ত প্রাণ শক্তি, দে আর এ মিক্সচার অফ এভরিথিং। এবং আলটিমেটলি তারা একটা ইউনিফাইড লেফট অফ সেন্টার চিন্তাভাবনা বলে প্রকাশ করবে, যেটা কিনা এখন তারা নিজেদের লেফটিস্ট বলবে কি সোশ্যালিস্ট বলবে কি সেকুলারিস্ট বলবে, তাদের মাথা ব্যথা। বাট এই যে বিজেপির একটা হাইপার ন্যাশনালিস্ট রাইট অফ সেন্টার দৃষ্টিভঙ্গি, এই হাইপার ন্যাশনালিস্ট রাইট অফ সেন্টার দৃষ্টিভঙ্গি অদূর ভবিষ্যতে একটা অত্যন্ত সিরিয়াস চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বিজেপি হঠাৎ করে ওই চিমটি কেটে ঘুম থেকে ওঠার মতো, বিজেপিকে চিমটি কেটে না, যাকে বলে মাথায় গরম জল ঢেলে ঘুম থেকে উঠতে হয়েছে, তারা হঠাৎ দেখলো যে তাদের অতি পরিচিত ন্যারেটিভ আজকে সেই ছেলেমেয়েদের সঙ্গে তারা একেবারে কোরিলেট করতে পারছে না। দ্বিতীয়ত তারা দেখলো বিজেপি সোশ্যাল মিডিয়াকে মনে করতো তাদের একাধিপত্য। সেই সোশ্যাল মিডিয়াতে তারা সেই যেরকম মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছে 5 গোল খেয়েছিল, তারা যন্তর মন্তরে আজকে বিজেপি সিজেপির কাছে 5 গোল খেয়ে হেরে বসে আছে। আর সবথেকে যেটা বিজেপির ক্ষতি হয়েছে, সেই বিজেপির ক্ষতি হলো যে একেবারে পিতামহ ভীষ্মের মতো নরেন্দ্র মোদীর যে একটা ইমেজ ছিল, আমি সেটাকে নেগেটিভলি, ঠিক আছে, হি হ্যাড এ ভেরি ইম্পোজিং ইমেজ, যে করুক আর যাই নাই করুক, যে মোদিজির এগেনস্টে কেউ কিছু বলবে না, তার একটা সম্ভ্রম, বিশ্বগুরু সম্ভ্রম, রেসপেক্ট। আজকে মোদিজির সেই যে পারসেপশনের যে একাধিপত্য, সেই পারসেপশনের একাধিপত্যটাকে এই ছেলেমেয়েগুলো শেষ করে দিয়েছে একদম। সো দে হ্যাভ কমপ্লিটলি ডিস্ট্রাকচার্ড দ্য ইমেজ বেসিস অফ
নরেন্দ্র মোদী, বহুদিন বাদে নরেন্দ্র মোদীকে অতি মানব থেকে অতি সাধারণ মানব বলে মনে হচ্ছে, এবং তাকেও আজকে ওই একই খেলার মাঠে খালি পায়ে এই বলে লাথি মারতে হবে। যদি তিনি মারতে পারেন তিনি সাকসেসফুল হবেন। সুতরাং সিজেপি আমার মনে হয় অদূর ভবিষ্যতে একটা লেফট অফ সেন্টার পাওয়ার ব্যাংক হিসেবে সে আত্মপ্রকাশ করবে। কে লিডার হবে, কে কী হবে, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। আর দুটো কোয়েশ্চেন করি আজকের মতো আমরা শেষ করব। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হয়ে যাচ্ছে, দিমাগি নকশাল, এই শব্দটার কি কোনো মানে হতে পারে? আমি যখন কোনো চৈতন্যকে ধরি, দেখো এটা সেকেন্ড মিস্টেক, এটা বিজেপির সেকেন্ড মিস্টেক। বিজেপির প্রথম ভুল হয়েছিল মানে ককরোচ জনতা পার্টিকে ওইভাবে আন্ডার এস্টিমেট করা, এবং যে রেসপন্সটা তারা যন্তর মন্তরে দেখিয়েছিলেন দ্যাট ওয়াজ এন্টায়ারলি মিসক্যালকুলেটেড। সেকেন্ডলি মানে ওই ককরোচ কথাটা ব্যবহার করা যদি প্রথম কার্ডিনাল ভুল হয় ফ্রম সূর্যকান্ত চিফ জাস্টিস, আমার মনে হয় খানিকটা তার হয়তো পলিটিক্যাল ইম্পেশেন্স থেকে প্রধানমন্ত্রী মোদী যে দিমাগি নকশাল কথাটা ব্যবহার করেছেন দ্যাট উইল গো এগেনস্ট হিম। উনি অলরেডি এই দিমাগি নকশাল কথাটা বলে, আমি জানি না, আমি তো সোশ্যাল মিডিয়া দেখি না, আমি একজনের সেদিন কোথায় একটা টুইট দেখছিলাম যিনি নিজেকে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বলে মনে করেন। তো উনি বলছেন যে দিমাগি নকশালের যে রেসপন্সে যে টুইটার হ্যান্ডেলে যে মতামত এসেছে, অ্যাপারেন্টলি 75% হ্যাজ গন এগেনস্ট প্রাইম মিনিস্টার মোদি। সুতরাং ভেরি সেন্সিটিভ টাইমস। আজকে বিজেপিকেও যদি নিজের ঘর গোছাতে হয়, এটা হলো ওই কী বলে রচনা ব্যানার্জিকে বিজেপিতে নেওয়ার মতো আর কি। মানে দিস ইজ অলমোস্ট একটা সেম সাইড গোলের মধ্যে। ইট ওয়াজ নট মানে এটা আপনি তার মতামতের সঙ্গে এগ্রি করুন বা নাই করুন, প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী মোদি ইজ আ পার্সোনালিটি। তো সেই পার্সোনালিটির ওই রকম একটা অ্যামেচারিশ কথা বলা ফ্রম দ্য র্যাম্পার্টস অফ রেড ফোর্ট, ওটা প্রত্যাশিত ছিল না। আজকে শেষ প্রশ্ন, এখানে দুটো বিষয়কে ধরবো। আমার সাম্প্রতিক অতীতে আমি যতগুলো বক্তব্য শুনেছি সেখানে যদি আমি ভুল হয়ে থাকি আমাকে সংশোধন করে দেবেন ডক্টর সরকার। সোনালী চক্রবর্তী ফাউন্ডেশনের একটা বক্তব্য ছিল যেখানে ডক্টর সরকার ভারতবর্ষের স্টেট এবং অন্যান্য যে প্লেয়ার রয়েছেন তাদের সবাইকে নিয়ে একটা সাস্টেনেবল গ্রোথের কথা বলেছিলেন চিকিৎসা ক্ষেত্রে। ওটা একটা অসাধারণ বক্তব্য, আমি জানি না ওটা ইন্টারনেটে আপলোডেড কিনা। কিন্তু আরেকটা বিষয়, তার সঙ্গে আরেকটা বিষয় আমি যোগ করবো। সেদিন একটা আলোচনা শুনছিলাম ডক্টর সরকারের, সেখানে তিনি মানে বিবেকানন্দকে কীভাবে এখানকার যে এলিট সমাজ, যাকে এক অর্থে ব্রাহ্মণ্যবাদী সমাজ বলি, তারা আক্রমণ করেছিল। তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থাও যে আজকে একটা ভঙ্গুর জায়গায় আছে, এর পেছনেও কি এলিটিজম দায়ী? আবার বিবেকানন্দের পেছনেও কি এলিটিজম দায়ী? এই এলিটিজম কি সব খেলাটাকে নিয়ন্ত্রণ করছে? না, আমার মনে হয় তো এই কিছুক্ষণ আগে তুমি কার্ল মার্কসের কথা বলছিলে, তো মার্কস আমাদের কাছে যে একটা অত্যন্ত অপ্রিয় সত্য বলে দিয়ে গেছিলেন, সেই সত্যটা অলওয়েজ সত্য। সেটা হচ্ছে দ্য কোর অফ লাইফ ইজ ইকোনমিক্স। আমরা যে মেটেরিয়ালিস্টিক এক্সিস্টেন্সের মধ্যে আছি, যেখানে মানুষকে কিছু খেয়ে পড়ে বেঁচে থাকতে হয়, সেই খাওয়ার বস্তুটা রোজগার করতে হয়, এবং সে একটা ইকোনমিক সাইকেলের মধ্যে আছে। তার মধ্যে আমাদের মূল্যবোধ এবং আমাদের হাতে যা মূল্য রয়েছে, এই দুটোর মধ্যে বিস্তর পার্থক্য। এই $2000 মাথাপিছু বাৎসরিক ইনকাম নিয়ে ভারতবর্ষের প্রাণে আশা থাকবে, পেটে খিদে থাকবে, এবং বরাবর আমাদের এই দুর্ভিক্ষের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর বর্তমানে আমার যেটা মনে হয় যে আমরা নিজেদের মধ্যে এখন কনফ্লিক্ট ইন সোসাইটি উইল রিমেন, আইডিওলজিক্যাল দ্বৈরথ বিভিন্ন দিকে থাকবে, কিন্তু সমাজ এবং দেশের সামনে এই 2026 অগাস্টে যদি একটা প্রিন্সিপাল চ্যালেঞ্জ থাকে, এই প্রিন্সিপাল চ্যালেঞ্জ হলো ভারতবর্ষের সামনে তার জীবন জীবিকার একটা অত্যন্ত দুরূহ চ্যালেঞ্জ আসতে যাচ্ছে। এবং আমরা এই পলিটিক্যাল খুনসুটিটা ত্যাগ করে যত তাড়াতাড়ি উই ক্যান ফেস রিয়ালিটি, কারণ আমাদের সামনের আগামী 6 মাস 1 বছর উইল বি ভেরি চ্যালেঞ্জিং। আর
ওই কেবল নিছক সরকারের অপোজিশন করতে হবেই বলে করব, চ্যাটাং চ্যাটাং কথা বলতে হলেই ভাবে করব, যে কোনো জিনিসকে আমরা অপোজ করব, সেটা যেরকম ভুল, তেমনি সরকার পক্ষ যেমন পরপর তারা প্রেডিক্টেবল মিস্টেক করছেন। আমি পেট্রোলে E20 ঢালতে গিয়ে চিনির দাম 150 টাকা করে দিচ্ছি, তাতে আমার খেয়াল নেই। এই সমস্ত বাৎসল্য ভুলগুলো থেকেও সরকারকে বেরোতে হবে। আই থিঙ্ক দ্য বিগেস্ট চ্যালেঞ্জ যেটা ভারতবর্ষের 140 কোটি মানুষের সামনে রয়েছে, যে সামনে আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকার পথটা খুব একটা মসৃণ বলে মনে হচ্ছে না। সুতরাং জাতি, ধর্ম, পলিটিক্যাল পার্টি নির্বিশেষে আমরা বিভিন্ন সময় নিজেদের মধ্যে একটা জাতীয়তাবাদ উদ্বুদ্ধ করে বলি না, এগিয়ে চলো, চ্যালেঞ্জ, পাকিস্তান পেটাও। তো পাকিস্তানকে পেটাবে কি পেটাবে না সেটা কথা নয়, কথাটা হচ্ছে যে পাকিস্তানকে পেটানোটা এখন একটু ডেফার্ড থাকুক। এখন পেট ভরাতে গেলে এই 140 কোটি দেশের লোককে আমাদের সামনে অনেক কিছু ইম্পর্ট্যান্ট ইস্যু আছে, এবং সোশ্যাল ইস্যুস হ্যাভ টু বি ডিফারেন্সিয়েটেড ফ্রম পলিটিক্যাল ইস্যুস। খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন 1893 তার বক্তব্যে, যে সাম্প্রদায়িকতা হলো পাপ, এবং তিনি সেই যুগে দাঁড়িয়ে যাকে আমরা বুর্জোয়া ডেমোক্রেসি বলি তারও গভীর সমালোচনা করেছিলেন। ফলে আমরা একটা আশাবাদের সামনে এলাম, সকলের ভালো করে জীবনযাপন, সেই শুভরাষ্ট্র দূরে, বহু দূরে আজও। তবু রাজনৈতিক ইস্যুর থেকে সামাজিক ইস্যুগুলোর বেশি গুরুত্ব কি আদেও আমাদের পলিটিক্স দিতে পারবে, নাগরিক সমাজ দিতে পারবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জানি না কবে এই উত্তরটা পাবো। ধন্যবাদ আপনাকে। ভালো থেকো, নমস্কার।